দি ডিবেটে আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের 2026 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করব। মানে এই বাজেটটা দেশের আগামী কয়েক বছরের অর্থনৈতিক গতিপথ অনেকটাই ঠিক করে দেবে। একদম। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যে প্রশ্নটা রয়েছে সেটা বেশ সহজ। এই বাজেট কি ওয়াকেই পরিকাঠামো আর আর্থিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে দেশের জন্য একটা মজবুত দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করতে চাইছে, নাকি এই বড় বড় পরিকল্পনার আড়ালে সাধারণ করদাতা আর সামাজিক খাতের জরুরি প্রয়োজনগুলোকে কিছুটা উপেক্ষা করে যাচ্ছে? দেখুন, আমার তো মনে হয় এই বাজেটটা খুবই ভেবেচিন্তে করা হয়েছে। পপুলিজমের সহজ রাস্তাটা এড়িয়ে ভবিষ্যতের কথা মাথায় রাখা হয়েছে। আর আমার মূল উদ্বেগটা ঠিক এখানেই। আমি মনে করি দীর্ঘমেয়াদী উন্নয়নের যে সুন্দর ছবিটা দেখানো হচ্ছে তার জন্য বর্তমানের বেশ কিছু কঠিন বাস্তবতাকে প্রায় উপেক্ষা করা হয়েছে। যেমন ধরুন মধ্যবিত্তের স্বস্তি বা পরিবেশ বা জনস্বাস্থ্যের মতো বিষয়গুলো। আমার মনে হয় এগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমি আমার অবস্থানটা একটু স্পষ্ট করি। দেখুন, এই বাজেটটাকে শুধু আমি নই, অনেক বিশেষজ্ঞই এর স্বচ্ছতা, ভারসাম্য আর দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণের জন্য প্রশংসা করছেন। সরকার কিন্তু ভোটের রাজনীতির কথা না ভেবে অর্থনৈতিক স্থিতিশীলতাকেই বেছে নিয়েছে, যেটা একটা শক্তিশালী অর্থনীতির জন্য সবচেয়ে জরুরি। সবচেয়ে বড় পদক্ষেপ হলো মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 9% বাড়ানো হয়েছে। এটা এখন জিডিপির 4.4%, যা গত এক দশকের সর্বোচ্চ। অঙ্কটা বেশ বড়। হ্যাঁ, আর এর মানে হলো দেশের ভবিষ্যৎ পরিকাঠামোর ভিত্তিটা আরও মজবুত করা হচ্ছে। রাস্তা, বন্দর, রেলওয়ে। ভাবুন, 7টা নতুন হাই স্পিড রেল করিডোরের ঘোষণা হয়েছে। এটা শুধু যাতায়াত ব্যবস্থায় উন্নত করবে না, এর সাথে রিয়েল এস্টেট, সিমেন্ট, স্টিলের মতো সহযোগী শিল্পেও একটা নতুন গতির সঞ্চার করবে। এর পাশাপাশি কর ব্যবস্থাকে সরল করা বা বহুজাতিক সংস্থাগুলোর জন্য ট্রান্সফার প্রাইসিং এর নিয়ম শিথিল করার মতো পদক্ষেপ ভারতকে লগ্নির জন্য আরও আকর্ষণীয় করে তুলবে। আর বায়োফার্মা বা উৎপাদন খাতের মতো কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ তো আছেই, যা বিশ্ববাজারে ভারতের প্রতিযোগিতার ক্ষমতা বাড়াবে। আপনি যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কথা বলছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু আমার প্রশ্নটা হলো, এই দীর্ঘমেয়াদী স্বপ্নের জন্য আজকের সাধারণ মানুষকে ঠিক কতটা মূল্য দিতে হচ্ছে? এই বাজেট দেখুন, সাধারণ করদাতাদের জন্য কার্যত কিছুই আনেনি। আয়কর কাঠামোতে কোনো বদল নেই, মধ্যবিত্তের জন্য কোনো নতুন ছাড়ের ঘোষণাও নেই। কিন্তু কর ব্যবস্থা তো সরল করা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই সরলীকরণের ফলটা কি? তথ্য বলছে প্রায় 88% করদাতা এখন নতুন কর ব্যবস্থায় চলে গেছেন। আর এই নতুন ব্যবস্থায় 80C বা 80Dর মতো জনপ্রিয় ছাড়গুলো তো নেই, যেগুলো মানুষকে জীবন বীমা বা স্বাস্থ্য বীমায় বিনিয়োগ করে নিজেদের একটা সামাজিক সুরক্ষা গড়ে তুলতে উৎসাহিত করত। ফলে মানুষের সঞ্চয়ের ক্ষমতা আর সুরক্ষার সুযোগ দুটোই কমছে। আবার দেখুন, পরিকাঠামোর উপর এত জোর দেওয়া হলো, অথচ পরিবেশের মতো একটা জরুরি বিষয়কে প্রায় উপেক্ষা করা হলো। দূষণ নিয়ন্ত্রণের বরাদ্দ সোজা 209 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। 209 কোটি? হ্যাঁ, দিল্লি, এনসিআর এর মতো জায়গায় যখন মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, তখন এই সিদ্ধান্তটা কি একটু স্ববিরোধী নয়? আর স্বাস্থ্য খাতে বরাদ্দ 10% বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর শেষে বলি, আর্থিক শৃঙ্খলার যে দাবি করা হচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি নিশ্চিদ্র নয়। বিশেষজ্ঞরা বলছেন আগামী অর্থবর্ষে রাজকোষ ঘাটতি কমানোর গতিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ধীর হতে চলেছে। এটা সরকারের আর্থিক শৃঙ্খলা রক্ষার দাবিটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে। আপনি সামাজিক আর পরিবেশগত ব্যয়ের যে বিষয়গুলো তুললেন সেগুলো গুরুত্বপূর্ণ, আমি মানছি। কিন্তু পরিকাঠামো খাতে বিনিয়োগকে আমি শুধু রাস্তা বা রেল লাইন নির্মাণ হিসেবে দেখি না। এর একটা বিরাট গুণক প্রভাব বা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। যখন একটা জাতীয় সড়ক তৈরি হয় তখন শুধু নির্মাণ শিল্পেই কাজ তৈরি হয় না, সিমেন্ট, লোহা, পরিবহন, এরকম অনেকগুলো শিল্পে চাহিদা বাড়ে। লক্ষ লক্ষ মানুষের হাতে টাকা আসে, যা বাজারে সামগ্রিক চাহিদাকে বাড়িয়ে তোলে। অর্থনীতিতে যখন গতি আসে তখন সরকারের কর আদায়ও বাড়ে, আর সেই অতিরিক্ত রাজস্ব দিয়েই তো ভবিষ্যতে সামাজিক খাতে আরও বেশি ব্যয় করা সম্ভব হবে। এটা একটা চক্রের মতো, তাই না?
আমি আপনার গুণক প্রভাবের যুক্তিটা বুঝলাম, কিন্তু সমস্যাটা হলো সময়ের। এই প্রভাবটা একেবারে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পৌঁছতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু দূষণ নিয়ন্ত্রণের বরাদ্দ কমানোর প্রভাবটা তো তাৎক্ষণিক এবং মারাত্মক। যখন দিল্লির একটা শিশু দূষণের কারণে শ্বাসকষ্টে ভোগে, তখন তাকে তো বুলেট ট্রেনের দীর্ঘমেয়াদী সুবিধার গল্প শুনিয়ে শান্ত করা যাবে না। একটা সুস্থ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কি আদৌ অর্থবহ হতে পারে? বাজেটে দিব্যাঞ্জন কৌশল যোজনা বা মহিলাদের জন্য মার্টসের মতো কিছু ভালো উদ্যোগ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু পরিবেশের মতো একটা মৌলিক সংকটকে এভাবে উপেক্ষা করাটা একটা বড় কৌশলগত ভুল বলে আমার মনে হয়। আপনার পরিবেশগত উদ্বেগটা আমি বুঝতে পারছি এবং সেটা অমূলকও নয়, কিন্তু চলুন এবার কর ব্যবস্থার দিকে তাকাই। সেখানেও কিন্তু একই রকম দীর্ঘমেয়াদী ভাবনা কাজ করছে। কর সম্মতি সহজ করা বা ইজ অফ কমপ্লায়েন্স এবং একটা স্থিতিশীল কর নীতি, এই দুটো জিনিস বিনিয়োগকারীদের আস্থা দেয়। যখন একটা বহুজাতিক সংস্থা দেখে যে ভারতের কর ব্যবস্থা সরল এবং নীতিগুলো ঘন ঘন বদলায় না, তখন তারা এখানে বিনিয়োগ করতে ভরসা পায়। এর ফলেই তো দেশে নতুন শিল্প গড়ে ওঠে, ভালো বেতনের চাকরি তৈরি হয়। আর ৮৮% করদাতার নতুন ব্যবস্থায় চলে যাওয়াটা কি প্রমাণ করে? এটাই যে মানুষ জটিল ছাড়ের ব্যবস্থার চেয়ে একটা সহজ সরল ব্যবস্থাকেই বেশি পছন্দ করছে। কিন্তু এই যে সরলীকরণের কথা বলছেন, এর জন্য সাধারণ মানুষকে কি দাম দিতে হচ্ছে? এই সরলতার আড়ালে কি করদাতাদের সঞ্চয়ের অভ্যাস এবং সামাজিক সুরক্ষার বর্মটা কেড়ে নেওয়া হচ্ছে না? ৮০C ধারার ছাড়গুলো মানুষকে শুধু কর বাঁচাতে সাহায্য করত না, ওটা তাদের জীবন বীমা, PPF বা ছেলেমেয়ের পড়াশোনার জন্য বিনিয়োগ করতে উৎসাহিত করত। এটা ছিল একটা বাধ্যতামূলক সঞ্চয়ের মতো। নতুন ব্যবস্থায় সেই সুরক্ষা বলয়টা তো দুর্বল হয়ে যাচ্ছে। মানুষ হয়তো কম ঝামেলার জন্য নতুন ব্যবস্থা বেছে নিচ্ছে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব হলো তাদের আর্থিক নিরাপত্তা কমে যাওয়া। এটা সরকারের কর আদায়ের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু সাধারণ মানুষের পরিবারের আর্থিক পরিকল্পনার জন্য এটা কি আদৌ ভালো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটাকে এভাবে দেখি যে সরকার মানুষকে বাধ্যতামূলক সঞ্চয়ের রাস্তা থেকে সরিয়ে এনে পছন্দের স্বাধীনতা দিচ্ছে। একজন তরুণ পেশাদার হয়তো PPF এর বদলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বেশি রিটার্ন পেতে চান। এই নতুন ব্যবস্থা সেই স্বাধীনতাটা দিচ্ছে। কিন্তু চলুন এবার বৃহত্তর অর্থনৈতিক ছবির দিকে তাকাই, মানে আর্থিক শৃঙ্খলার বিষয়টাতে আসি। বিশ্ব অর্থনীতির অবস্থা এখন খুব একটা ভালো নয়। আমেরিকার মতো উন্নত দেশেও ঘাটতি বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত যে তার আর্থিক ঘাটতি 4.3% মধ্যে বেঁধে রাখার একটা লক্ষ্যমাত্রা নিয়েছে, এটা একটা অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ। আন্তর্জাতিক বাজারে রেটিং এজেন্সিগুলোর কাছে এটা ভারতের বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। আপনি যেভাবে আর্থিক শৃঙ্খলার বিষয়টা আন্তর্জাতিক বাজারের সঙ্গে জুড়লেন, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। তথ্যের গভীরে গেলে কিন্তু অন্য একটা ছবিও দেখা যাচ্ছে। যেমন সূত্র বলছে যে আগের অর্থবর্ষে অর্থাৎ 25-26 সালে ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছিল মূলধন ব্যয় কমিয়ে, মানে ক্যাপেক্স কাটসের মাধ্যমে। এখন প্রশ্ন হলো যে পরিকাঠামো ব্যয়কে আপনি এই বাজেটের মূল ভিত্তি বলছেন, সেই ব্যয় কমিয়েই যদি ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়, তাহলে কি অগ্রাধিকারের বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে না? দেখুন, বাজেটের কোনো একটা সংখ্যাকে আলাদা করে দেখলে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট বছরে হয়তো কিছু সামঞ্জস্য আনার প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের বড় চিত্রটা দেখতে হবে। আর বড় চিত্রটা হলো গত কয়েক বছর ধরে মূলধন ব্যয়ের প্রবণতাটা কিন্তু লাগাতার ঊর্ধ্বমুখী। কিন্তু বিশেষজ্ঞরা যখন বলছেন যে আগামী বছরের ঘাটতি কমানোর গতি সবচেয়ে ধীর হতে চলেছে, তখন সেই বিশ্বাসযোগ্যতাকে কিছুটা হলেও ধাক্কা খায় না? এতে কি মনে হচ্ছে না যে এই আর্থিক শৃঙ্খলার দাবিটা বাস্তব পরিকল্পনার চেয়ে সংখ্যা মেলানোর খেলা বেশি? না না, আমি তা মনে করি না। মূল কথা হলো পরিকাঠামো নির্মাণের সরকারের অঙ্গীকারটা অটুট এবং বিনিয়োগের ধারাটাও অব্যাহত। একটা ম্যারাথন দৌড়ের বিচার তো একটা ধীর গতির মাইলের ওপর ভিত্তি করে করা যায় না, পুরো দৌড়টা দেখতে হয়।
আমি সেই বড় চিত্র বা ম্যারাথনের কথা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্নটা হলো সেই ম্যারাথনের জন্য সাধারণ দৌড়বীরকে কতটা মূল্য দিতে হচ্ছে। যখন আয়করে কোনো স্বস্তি নেই, পরিবেশের ঝুঁকি বাড়ছে আর সঞ্চয়ের মাধ্যমে পাওয়া সামাজিক সুরক্ষা কমে যাচ্ছে, তখন সেই উন্নয়নকে কি সামগ্রিক বা অন্তর্ভুক্তিমূলক বলা যায়? আমার মনে হয় এই বিষয়গুলোতে একটা ভারসাম্য আনার খুব প্রয়োজন ছিল। পরিশেষে আমার মনে হয় এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, 2026 সালের বাজেট ভবিষ্যতের ভারতের কথা ভেবেই তৈরি করা হয়েছে। সরকার তাৎক্ষণিক হাততালি পাওয়ার রাস্তায় না হেঁটে পরিকাঠামো, প্রযুক্তি এবং একটা স্থিতিশীল কর নীতির মাধ্যমে একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরির কঠিন পথটা বেছে নিয়েছে। এর ফল হয়তো আজ বা কালকেই পাওয়া যাবে না, কিন্তু যখন পাওয়া যাবে তা হবে দীর্ঘস্থায়ী এবং টেকসই। এই বাজেটের মূল দর্শনটাই হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ। অন্যদিকে আমার মনে হয় এই আলোচনা এটাও প্রমাণ করল যে ভবিষ্যতের দিকে তাকাতে গিয়ে আমরা বর্তমানের কঠিন বাস্তবতাগুলো থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না। সাধারণ করদাতার হতাশা, পরিবেশগত উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া এবং সামাজিক সুরক্ষার জালটাকে দুর্বল করে দেওয়া, এই বিষয়গুলো বাজেটের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। একটা দেশের জন্য ভারসাম্যপূর্ণ উন্নয়নই সবচেয়ে বেশি প্রয়োজন, যেখানে দীর্ঘমেয়াদী স্বপ্নের পাশাপাশি আজকের মানুষের প্রয়োজনগুলো সমান গুরুত্ব পাবে। অবশ্যই একটা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। এর বিভিন্ন দিক নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। এই বাজেটের আসল প্রভাব কি হবে তা তো সময়ই বলবে। তবে এই উপাদানগুলো আমাদের সাহায্য করবে এর বিভিন্ন দিককে আরও গভীরভাবে খতিয়ে দেখতে এবং বুঝতে।